আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হবিগঞ্জে হামলার ঘটনায় ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। সিলেটে পদযাত্রাকে ঘিরে এলাকায় টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন। কয়েকদিনের টানা গ্যাস সংকটে দিশেহারা রাজধানীবাসী, পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। নির্মাণের 3 বছরেই মানিকগঞ্জের 10তলা সরকারি ভবনের বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, দাম নাগালের বাইরে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও দূষণ ব্যাহত হচ্ছে উৎপাদন, বলছে সংশ্লিষ্টরা। এবং 24-এর এই দিনে আন্দোলনে নিহতদের জন্য শেখ হাসিনার মায়াকান্নায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। মুখে লাল কাপড় বেঁধে আওয়ামী সরকারকে দেখায় লাল কার্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জে জুলাই পদযাত্রার হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় জারি করা হয় 144 ধারা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় এনসিপির ওপরে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ ও আগামীকাল সিলেটের বিভিন্ন স্থানে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বিরাজ করছে টানটান উত্তেজনা। মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আশিকুর রহমানের রিপোর্ট। নিরাপত্তা চেক করা, আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা আর চরম উত্তেজনার মধ্য দিয়েই হবিগঞ্জের পথে যাত্রা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বুধবার শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। ক্ষতি হইতে পারে, তাহলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। সন্ধ্যায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা করেন এনসিপি নেতারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংবাদ সম্মেলনে পুলিশের নিরপেক্ষতা এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ। এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে। ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসিত সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির যাত্রাপথে বাধা দেয় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর এমন ভূমিকারও সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় জেলা ছাত্রদল ও যুবদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় 3 প্লাটুন বিজিবি সহ অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে হবিগঞ্জের ঘটনার প্রভাব পড়েছে সিলেটেও। আজ ও আগামীকাল ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। এদিকে এনসিপির উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে নড়াইল জেলা কার্যালয় থেকে মশাল মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। একই দাবিতে জামালপুরেও জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে এনসিপি নেতাকর্মীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।
কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসা বাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান তুহি। সরাসরি কথা বলছে তার সাথে। তুহি, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? যেমনই আপনি যেমনটি বলছিলেন, গ্যাস সংকটের কারণে কিন্তু তীব্র যে গ্যাস সংকট, তার কারণে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি চালক যারা রয়েছেন। শিল্প কারখানায়ও কিন্তু আমরা গ্যাস সংকট দেখতে পেরেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজার রেলগেট এলাকায়, যেখানে পাম্পে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এখানে সিএনজি চালক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা করছেন। স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায়, প্রেশার না থাকায় তারা কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছেন না, যে কারণে সিএনজি চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে সিএনজি চালকরা যেটি বলছেন যে একবার পুরো ট্যাঙ্কি ফুল করার পরে তারা যে 6 থেকে 7 ঘন্টা গাড়ি চালাতে পারেন, পরবর্তীতে আবার গ্যাস নিয়ে তাদের গাড়ি চালাতে হয়। কিন্তু অসুবিধা যে জায়গাটা হয়েছে সেটা হলো যে তারা একবার সর্বোচ্চ 200 থেকে 250 টাকার গ্যাস নিতে পারছেন, অন্য সময় 500 থেকে 600 টাকার গ্যাস নিতে পারছেন। আমরা কথা বলবো সিএনজি চালক যারা রয়েছে তাদের সঙ্গে, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি একটু বলেন। সমস্যার সম্মুখীন এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকি, থাকার পরে গ্যাস নিতে গেলে 60 টাকা 70 টাকা গ্যাস ঢোকে, তো দেখা যায় যে 2টা টিপ মারতে পারি না। তো আমরা জমা দিই মুখের থেকে, আমরা চলমুখের থেকে আমরা কেমনে কী করুম? ঠিক মতন গাড়ি চালাতে পারি না, 70-80 টাকার গ্যাস ঢোকে, 5-6 ঘন্টা সময় জায়গা, তারপরে জমা তো 1 টাকা কম নেয় না, এই কাহিনী। যে জমা কম দেওয়া চাই না। আমাদের এই সমস্যা একমাত্র সরকার পারে আমাদের এই সমস্যাটা দূর করতে। কারণ আমরা প্রতিদিনই আমাদের 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হইলে তাহলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 250 টাকা 300 টাকা, আর মোট আধা বেলায় প্রতিদিন বসা যাচ্ছে। আমরা একটু কথা বলবো যে এখানে কর্তৃপক্ষ যারা রয়েছে, স্টেশন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা বলতে আমাদের প্রেশার নাই, এটা মনে হচ্ছে মেন লাইনেই সমস্যা, যার কারণে আমরা ড্রাইভারদের ঠিকমতো গ্যাস দিতে পারছি না তাদের চাহিদা মতো। আর গ্যাস ঢোকার কথা 500 টাকার, সেখানে গ্যাস ঢুকছে 200 টাকার, 150 টাকার, 250 টাকার সর্বোচ্চ। যে আমরা কথা বলছিলাম যে সমস্যাটি মূলত হচ্ছে স্টেশনগুলো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন গ্যাসের প্রেশার ওঠার জন্য, এরপরেও কিন্তু মাত্র 30 থেকে 40 মিনিট গ্যাস সরবরাহ করতে পারছেন। তো এই কারণে মূলত ভোগান্তিটা বাড়ছে। এই সংকট সমাধানে সরকার যে পরামর্শ দিয়েছেন বা যে কথা বলেছেন আগামী সপ্তাহ নাগাদ সংকট সমাধান হতে পারে, সেই আশাই কিন্তু সবাই রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তুহি, আপনাকে ধন্যবাদ। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। একই সাথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন সার্জিও গোর। সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গোরের সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে এবং জানতে পারে ওয়াশিংটন। উদ্বোধনের মাত্র 3 বছরেই মানিকগঞ্জের 10 তলা সরকারি ভবনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল। এতে কর্মকর্তা, কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুধু তাই নয়, ভবনের নানা অব্যবস্থাপনারও অভিযোগ তাদের। তবে গণপূর্ত বিভাগের দাবি, ফাটলগুলো ঝুঁকিপূর্ণ নয়। মানিকগঞ্জের প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্টার জানাচ্ছেন মাসুদ রানা।
মানিকগঞ্জে বেউথায় এক ছাদের নিচে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালে নির্মাণ করা হয় 10তলা ভবন। প্রায় 86 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। 2023 সালে 30 জুন ভবনটি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর ধাপে ধাপে 30টি সরকারি দপ্তর এই ভবনে তাদের কার্যক্রম শুরু করে। নির্মাণে প্রায় 3 বছরের মধ্যেই ভবনে বিভিন্ন দেয়ালে, করিডোর এবং কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। শুধু ফাটলই নয়, ভবনে নানা অব্যবস্থাপনা অভিযোগও তুলেছেন ব্যবহারকারীরা। নতুন বিল্ডিংয়ে ফাটল একটা ছোটখাটো আতঙ্কের বিষয়, কিন্তু বিল্ডিং এতে ফাটল ধরলে একটু একটু সংখ্যায় দেখা দেয়। আমাদের এই ভবনটা হচ্ছে 10তলা একটি ভবন, একটা ফাটল বা ক্র্যাকের আমরা পেয়েছি এবং ইতিমধ্যে এটা নিয়ে আমরা জেলা কমিটিতে আলোচনা করেছি। ফাটলের ব্যাপারটা আমরাও দেখেছি কি কারণে ফাটলটা হলো। দ্রুত ফাটলের প্রকৃত কারণ নির্ণয় করে সংস্কারের তাগিদ ভূমিকম্প বিশেষজ্ঞদের। যে কোনো ঝাঁকুনিতে যে বিল্ডিং এর কোথাও যদি কম্পন দেখা, ক্র্যাক দেখা দেয়, যে কোনো কম্পনের ফলে, ভূমিকম্পনের ফলে, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অবশ্যই। তবে ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেছে গণপূর্ত বিভাগ। কাঠামোগত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের সময় এর রেসপন্সটা ভিন্নতার কারণে এর ফ্লোর ফিনিশ এবং নন স্ট্রাকচারাল এলিমেন্টে কিছু ফাটল এসেছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কারের মাধ্যমে সকল অব্যবস্থাপনা দূর করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভরা মৌসুম, কিন্তু নদীতে দেখা নেই ইলিশের। আমদানি না থাকায় মাছের আড়তগুলোতেও বেচাকেনা তলানিতে ঠেকেছে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, দূষণ ও ডুবোচরের কারণে ইলিশের স্বাভাবিক উৎপাদন ও বিচরণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে সরবরাহ কমে আসায় আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শাহরিন কৌশিকের রিপোর্টার জানাচ্ছেন মবিনুল ইসলাম। ইলিশের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চাঁদপুর। প্রতিবছর হাজার হাজার মন ইলিশ ধরা পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে। তবে চলতি বছর ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটেও নেই আগের সেই ব্যস্ততা। যখন ডিমের অভিযানটা আসে, তখন যদি প্রশাসন একটু ভালোভাবে নজর দেয়, সরকার নজর দেয়, যে ডিমওয়ালা মাছটা তখন ধরতে পারবেন না, অভিযানটা খুব কড়াকড়িভাবে হবে। অবাধে জাটকা নিধনের কারণেই আপনার এখন নদীতে কোনো বড় মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কমে আসায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। টাঙ্গাইল থেকে মাছ কেনার জন্য চাঁদপুরে, কিন্তু এখানে এসে দেখি যে ইলিশের দাম অনেক চড়া। আমাদের ওখানেই এই ইলিশ অনেক কমে পাওয়া যায়। এদিকে ইলিশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ চলমান থাকলেও উৎপাদন কমে আসার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক যে খাবার প্লাঙ্কটন থাকে চাঁদপুরে, সেই ইলিশের খাবার আগের মতো নেই এবং ইলিশের যে নদীর প্রবাহ আগের মতো নেই। সেজন্য ডুবোচর গুলো কেটে দিতে হবে, নদী খনন এবং পরিবেশ দূষণের কারণগুলো চিহ্নিত করে আমাদের নির্মূল করতে হবে। ভরা মৌসুমেও ইলিশের এই সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে জেলে, ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে। ইলিশ উৎপাদন ও বিপণনে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এই সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 24-এর এই দিনে আন্দোলনে নিহত ও আহতদের নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মায়াকান্না দেখে ক্ষোভে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছিল পুরো দেশ। সরকারি শোক দিবস পালনের প্রতিবাদে সেদিন ফেসবুকের প্রোফাইল লাল করে ও চোখে মুখে লাল কাপড় বেঁধে আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখায় জনগণ। এদিন 6 সমন্বয়কের মুক্তির দাবি জানায় বিশিষ্টজনরা। এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান, স্বৈরাচার পতনের আন্দোলনে জেগে ওঠে টেকনাফ থেকে তেঁতুলিয়া। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গণগ্রেফতার, কারফিউ, 6 সমন্বয়কে আটক, জামাত শিবির নিষিদ্ধের হুমকি দিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিন্তু এসব করে গণঅভ্যুত্থানের আগ্নেয়গিরি থামানো যায় না তা বুঝতে পারেনি ফ্যাসিস্টরা। পতনের শেষ মুহূর্তেও ছিল দাম্ভিকতাপূর্ণ আচরণ। কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি।
সেদিন সরকারের চোখ রাঙানিকে লাল কার্ড দেখায় ছাত্র জনতা। সরকারি শোক দিবসের বিরোধিতা করে বিপ্লবের লাল রং ধারণ করে সবাই। সেজন্য এখনো ফ্যাসিস্টরা বিপ্লবীদের লাল বদর বলে ব্যঙ্গ করে। আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মায়াকান্না দেখায় শেখ হাসিনা, যা দেখে আরও ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদ জানায় বিএনপি। 6 সমন্বয়কের মুক্তি দাবি করে বিশিষ্টজনেরা। আপনারা এটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, কেন আন্দোলন হচ্ছে? একদিকে স্বৈরাচারের মায়াকান্না, অন্যদিকে শত শত শহীদের আত্মদান। আন্দোলনের ভিডিও, স্লোগান স্বৈরাচার পতন আন্দোলনের আগুনে বারুদ হিসেবে কাজ করে। বিপ্লবীদের এসব স্লোগান ঘরে থাকতে দেয়নি ছাত্র জনতাকে। কোটানা মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে শুরু করে স্বৈরাচার পতনে ভূমিকা রাখে বিভিন্ন স্লোগান। এই আগুনে পুড়ে যায় ফ্যাসিস্টদের ক্ষমতার মসনদ। আন্দোলনের বাঁকে বাঁকে পরিবর্তন হয় নানা স্লোগান, বিপ্লবীদের উক্তি। মৃত্যু ভয় কেটে স্লোগান আসে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। স্বৈরাচারের ব্যঙ্গ করে বলা রাজাকার শব্দ হয়ে ওঠে স্বৈরাচার পতনের সবচেয়ে বড় স্লোগান। এত কিছুর পরও নমনীয় না হয়ে আরও কঠোর হয় আওয়ামী লীগ সরকার। রাস্তায় পড়ে থাকে রক্তমাখা শার্ট আর একের পর এক লাশ। তখন উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আর শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। তবুও থামেনি রক্তস্রোত। তখন ছাত্ররা উচ্চারণ করে তাদের শেষ দাবি, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। 1, 2, 3, 4, শেখ হাসিনা গদি ছাড়। একের পর এক লাশ পড়লেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল তার তো ক্ষমতার লোভ নেই। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। তখনও কেউ উপলব্ধি করতে পারেনি 1 সপ্তাহের মাথায় রাজপথে তৈরি হবে নতুন ইতিহাস, পতন হবে স্বৈরাচারের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ কালচারাল সেন্টার ও ফিডআপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। বিশ্ব দরবারে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, নৃত্যশিল্পকে তুলে ধরাই লক্ষ্য বলে জানাচ্ছে আয়োজকরা। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে অনুষ্ঠিত ফিডআপ বাংলাদেশের সাধারণ সভায় নেওয়া হয় আয়োজনের নানা পরিকল্পনা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা ফিডআপ বাংলাদেশের সাধারণ সভা। এতে জানানো হয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাংস্কৃতিক প্রতিনিধি ও ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল 2027। পৃথিবীর সবচেয়ে বেশি ফেস্টিভ্যালে যে কজন ডিরেক্টর আছে ফিডআপের, আমি সবচেয়ে 72টা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। এই অভিজ্ঞতাটা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো। এই ধরনের আয়োজন করতে পারলে আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। দেশের মুখ উজ্জ্বল করলে আমরা সরকারের সহযোগিতা পাবো না, এটা তো হতেই পারে না। সরকার আপসে চলে আসবে যখন দেখবে যে আমরা কি করছি, এটা বোঝাতে পারলেই হয়ে গেল। আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, কালচার ফেস্টিভ্যাল করতে চাই। সেখানে নাচের পাশাপাশি গান থাকবে, জাদু থাকবে, এটা থাকতেই হবে। এটা আমাদের কালচারটা তুলে ধরবো আমরা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ফিডআপ বাংলাদেশের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার অংশগ্রহণে কালচারাল ফেস্টিভ্যাল দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আমরা উদ্যোগ নিচ্ছি ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল করার জন্য। এই উদ্যোগে সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল করব। ফিডআপের নিজ উদ্যোগে এটা করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সংগঠনের নেতা রফিকুল আলম, নাট্যকার সোহেল আরমান, সঙ্গীতশিল্পী ফাতেমা তুস জোহরা, নৃত্যশিল্পী নীলুফার ওয়াহিদ পাপড়ি এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আক্তার রিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
6 দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। স্থানীয় সময় বুধবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে প্রেস টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেন্টকম এই হামলাকে উল্লেখ করেছে শক্তিশালী প্রক্রিয়া হিসেবে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় দক্ষিণ ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল। কেশম দ্বীপে 3টি জোরালো বিস্ফোরণে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া বন্দর আব্বাস সহ কিস আবু মুসা দ্বীপে চালানো হয় হামলা। এবার খেলার খবর। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক সমাপ্তির পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। উত্তর আমেরিকা বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। সেই কারণে টুর্নামেন্টে মাত্র 2টি ম্যাচে সীমিত সময়ের জন্য মাঠে নামার সুযোগ পান তিনি। তার একমাত্র গোলটি আসে শেষ 16তে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে। তবে সেই ম্যাচে 2-1 গোলে হেরে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে 2002 সালের পর আরও একটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন অধরাই থেকে যায় সেলেসাওদের। জাতীয় দলের জার্সিতেই নেইমার 129 ম্যাচে করেছেন 80 গোল, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। ফুটবল বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের মালিকানার শেয়ার বিক্রি করে বিপুল অর্থ আয়ের পরিকল্পনা করছে ফিফা। এই প্রস্তাবে সমর্থন দিলে আগামী 4 বছরের চক্রে প্রতিটি সদস্য দেশ পাবে $4 কোটি। তবে এই সুবিধা পেতে হলে আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে 211টি সদস্যকে সম্মতি জানাতে হবে বলে সময় বেঁধে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর কাছে দেয়া এক চিঠির মাধ্যমে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ FFE নামে একটি বাণিজ্যিক অঙ্গ প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। তবে ইনফান্তিনোর এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পরপরই ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইউরোপ মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ কোনো কেনাবেচার বস্তু নয়। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC অভিযোগ করেছে এই বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হবিগঞ্জে হামলার ঘটনায় ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। সিলেটে পদযাত্রাকে ঘিরে এলাকায় টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন। কয়েকদিনের টানা গ্যাস সংকটে দিশেহারা রাজধানীবাসী, পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। নির্মাণের 3 বছরেই মানিকগঞ্জের 10 তলা সরকারি ভবনের বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। ভরা মৌসুমে দেখা নেই ইলিশের, দাম নাগালের বাইরে। নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও দূষণ ব্যাহত হচ্ছে উৎপাদন, বলছেন সংশ্লিষ্টরা। এবং 24-এর এই দিনে আন্দোলনে নিহতদের জন্য শেখ হাসিনার মায়াকান্নায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। মুখে লাল কাপড় বেঁধে আওয়ামী লীগ সরকারকে দেখায় লাল কার্ড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।